আজকে অনেক দিন পর আবার একটা ভিডিও করতে বসেছি। তো এই ভিডিওটা করা খুব দরকার হয়ে গেছিল, কারণ কিছু কথা আমি প্রথমে ভেবেছিলাম লিখেই পোস্ট করব আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, সেটা ফেসবুক বা যে কোনো জায়গায়। কিন্তু যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে এবং লিখে বলার থেকেও আমার মনে হলো 1:1 সামনাসামনি কথা বললে সেই জিনিসটা আরও ভালো করে বোঝানো যাবে। তো সেই কারণেই ভিডিওটা করা। দুটো গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্যই আমার আজকের ভিডিওটা। গুরুত্বপূর্ণ বিষয় এই কারণেই বলছি, যারা আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করো বা আমার ইউটিউব চ্যানেলটা ফলো করো, তারা মোটামুটি জানবে আমি কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি ডিউ টু মাই প্রেগনেন্সি। আমার এই নিউজটা আমি 2 মাস আগে রিভিল করেইছিলাম, তো যারা আমাকে ফলো করছে তারা জানবে। এবার যেসব মেয়েরা, আমার যেসব বন্ধুরা, ফলোয়ার্সরা, যেসব মেয়েরা এর আগে প্রেগনেন্ট হয়েছো বা বাচ্চা আছে এবং এই মুহূর্তে যারা প্রেগনেন্সিতে আছো, তো সেই তাদের অনেক কিছু সমস্যা দেখা দেয়, সেটা শারীরিক হোক, মানসিক হোক। কারণ এই সময় ভীষণ কিছু চেঞ্জেস থাকে শারীরিক দিক থেকে, এবং মানসিক একটা চেঞ্জেস হয়, বারবার মুড সুইং হয়, এটা তো খুব কমন ব্যাপার। এবং যে যে সিচুয়েশানে বিলং করছো সেই সিচুয়েশানের কিছু পরিস্থিতিগত প্রবলেম থাকে, সমস্যা থাকে, তো সেটাকেও হ্যান্ডেল করতে হয়। এবার হ্যান্ডেল করতে গিয়ে সেটা যদি খুব বাড়াবাড়ি জায়গায় চলে যায়, আমার মনে হয় সেই বিষয় নিয়ে সাবধান করে দেওয়াটা খুব দরকার। যে দুটো বিষয় নিয়ে আমি কথা বলতে চলেছি, তার মধ্যে প্রথম বিষয়টা হলো আনুষঙ্গিক পারিপার্শ্বিক মানুষের ব্যবহার। পারিপার্শ্বিক মানুষের ব্যবহার বলতে যারা শুধু যে পরিবারের মধ্যে আছে তাদের ব্যবহার, সেটাই শুধু নয়, বাইরের লোকেরও বেশ কিছু ব্যবহার এই মুহূর্তে যেহেতু মুড সুইং হয়, বা এই মুহূর্তে যেহেতু সিচুয়েশান অনেক বেশি ক্রিটিক্যালও থাকে, তো সেই কারণে মনে হবে এবং আশাও করা যায় যে হ্যাঁ, একটু হলেও সহানুভূতিশীল ব্যবহারটা আশা করা উচিত, বা আশা রাখাটা অন্যায় কিছু নয়। তো প্রেগনেন্সির কারণেই প্রত্যেক মাসে যেমন রুটিন চেক আপ একটা হয়, সেই কারণে আমি এ মাসেও গেছিলাম। এ মাসে রুটিন চেক আপটা আমার আছে দেরিতেই, কিন্তু আমার এই সপ্তাহের মধ্যে একটা ইঞ্জেকশন দেওয়ার ব্যাপার ছিল। তো কোনো একটা কাজের কারণেই রানা প্রত্যেকবারেই নিয়ে যায়, কোনো একটা কাজের কারণে এবারে রানা নিয়ে যেতে পারেনি। রানা প্রথমে বলেছিল যে আমাকে নিয়ে গিয়ে হসপিটালে পৌঁছে দেবে, তারপর কাজে বেরোবে, কিন্তু জিনিসটা খুব হেকটিক হয়ে যেত। আমি যার কারণে কোনোভাবেই চাইনি ব্যাপারটাকে হেকটিক করতে, কারণ রানাও বেশ কিছুদিন আগে হসপিটালাইজড হয়েছিল জন্ডিস নিয়ে, খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো, মাস 2 মতো প্রায় রেস্টেই ছিল। তো সেই কারণে আমি চেয়েছিলাম যে আমি টোটোয় করে চলে যাব। টোটোটা যেহেতু ট্রাভেল করা সুবিধে আমাদের বাড়ি থেকে, কিন্তু ডেটটা পড়ে গেছিলো মঙ্গলবার, এবং মঙ্গলবার ডেট পড়ে যাওয়ার কারণে কোনো টোটো ডাইরেক্ট হাওড়া হসপিটাল অবধি, যেখানে অ্যাকচুয়ালি আমি রুটিন চেক আপটা করাচ্ছি হাওড়া হসপিটাল, সেইখান অবধি যেতে চায়নি। কারণ মঙ্গলবারে হাটবার, হাওড়ায় ময়দানের হাটবারের জন্য যে ভিড়টা থাকে, টোটো যেতে দেয় না, এবং এটা খুব স্বাভাবিক বিষয়। তো 2-4টে টোটোকে জিজ্ঞাসা করার পর, আমি এবং আমার মা সাথে ছিল, 2-4টে টোটোকে জিজ্ঞেস করার পর যখন তারা যেতে চায়নি, আমি একটা টোটোকে বলেছিলাম যে আমি হাওড়া ময়দান অবধিই যাব, তারপর আমি নয় হেঁটে বাকিটা ম্যানেজ করে দেবো, বা রাস্তা পার হয়ে গিয়ে আমি টোটো করে নিতে পারবো। তো আমি আর মা টোটোয় উঠি, এবং যিনি টোটো চালক একজন 40 কি 45 ঊর্ধ্ব বয়স্ক মানুষ, পৌর মানুষ যাকে বলা চলে, এবং তার টোটোয় উঠি, এবং তার টোটোয় ওঠার পর কিছুটা গিয়ে আরেকজন ভদ্রমহিলা, তিনিও আমাদের টোটোয় ওঠেন। তো টোটোর জার্কিংটা এই মুহূর্তে আমি একদমই নিতে পারছি না, এবং ডক্টরও আমাকে বারণই করেছে যে টোটোর জার্কিংটা যেন না নেওয়া হয়। তথাপি উপায় না থাকলে তো কিছু করার থাকে না, একদিনের জন্য, একবারের জন্য বেরিয়েছিলাম, তাই টোটো করে যেতে হয়েছিল। কিছুটা যাবার পর উনি অদ্ভুতভাবে ব্রেক কষেন, কারণ একটা 4 চাকা গাড়ি ব্যাক করছিল, এবং সেই 4 চাকা গাড়িটাকে সাইড দেওয়ার জন্য
রাস্তা এমনিই ভালো নয়, কারণ যারা লোকালে আছে, রামতলা টু হাওড়া ময়দান যারা ডেলি প্যাসেঞ্জারি বা যারা যাতায়াত করছে তারা জানবে রাস্তা সত্যিই ভালো নয়। তথাপি গাড়িতে একটা পেশেন্ট থাকলে চেষ্টা করে, অনেক টোটোওয়ালাই চেষ্টা করে দেখেছি, যতটা সম্ভব বাঁচিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু ওনার মধ্যে সেই জিনিসটা কখনোই ছিল না। সারাক্ষণ যে টোটোটা চালিয়েছে সেটার মধ্যে ওনার সেই সহানুভূতিশীলতা ওনার মধ্যে ছিল না। এবং হঠাৎ করে ওই রকম 4 চাকাটা ব্যাক করার জন্য উনি 4 চাকাটাকে সাইড দিতে গিয়ে খুব জোর টোটোটা ব্রেক বসায় এবং রাস্তা থেকে সাইডে গিয়ে যেখানটা একটু খানাখন্দ বেশি সেইখানটা দিয়ে টোটোটাকে নিয়ে যায়। তো আমি ওনাকে বলি যে দাদা, বা গাড়িতে পেশেন্ট নিয়ে যাচ্ছেন, আমি পেশেন্ট, তো একটু খানাখন্দ বাঁচিয়ে গাড়ি চালান। এই কথাটা বলার সাথে সাথে যিনি আরেকজন যে ভদ্রমহিলা কিছুক্ষণ পর টোটোয় ওঠে, তিনিও বলতে শুরু করেন, বিড়বিড় করে সারাক্ষণ বলতে থাকে, যতক্ষণ টোটোয় ছিলেন ময়দান অবধি, রাস্তাঘাট ভালো না, রাস্তাঘাট ভালো না, মানে টোটোওয়ালাকে সাপোর্ট করতে থাকেন। এবং বিশেষত টোটোওয়ালার ব্যবহার, টোটোওয়ালা তখন বলে আমাকে যে আমি কি করে বুঝবো আপনি পেশেন্ট, আমি জানি মঙ্গলবারে যাচ্ছেন হাটে, হয়তো কিছু কিনতে যাচ্ছেন। তো তখন আমি এটাই ওনাকে বলি যে আসলে ভগবান সবাইকেই চোখ দিয়েছে, দেখে সবাই, কেউ কেউ পার্টিকুলার তাকায়। তো সেটা শুনে উনি বলেন যে 10 টাকায় পেশেন্ট হয় না। আমার বাড়ি থেকে ময়দানের দূরত্ব, টোটোতে বসলে 10 টাকা। তো উনি পেশেন্ট যা কথাটা শোনার পরেও বলেন যে 10 টাকায় কখনো পেশেন্ট হয় না। আমি বললাম আপনি যদি গোটা টোটোটা রিজার্ভ করে 50 টাকা দিয়ে যেতাম, তাহলে কি আপনি টোটোটাকে উড়িয়ে নিয়ে যেতেন বা গর্তটা বোঝাতে বোঝাতে নিয়ে যেতেন গর্তগুলো? তখন উনি আমায় এক্সাম্পল দেন যে 8-9 বছরের বাচ্চা নিয়ে মায়েরা ওঠে, বলে যে আমরা বাচ্চাদেরকে কোলে বসাবো, তো 10 টাকার বেশি ভাড়া দেবো না। তখন আমি ওনাকে এটাই বলেছিলাম যে দেখুন, সব ফিতেতে সবাইকে মাপতে যাবেন না, কারুর কাজের দায় অন্য কারুর হতে পারে না। কে 8-9 বছরের বাচ্চা নিয়ে আপনার টোটোয় উঠেছিল এবং সে আপনাকে 10 টাকাই ভাড়া দিয়েছিল কি না বাচ্চাকে কোলে নিয়ে বসবে, তাই তো সেক্ষেত্রে তার সঙ্গে আপনি একটা পেশেন্টকে গুলিয়ে ফেলতে পারেন না। তখনও ওই আমার পাশে বসে থাকা ভদ্রমহিলা, আমার মায়ের পাশে বসে থাকা ভদ্রমহিলা তখনও বলতে থাকে যে না, খুব গচ্ছা আছে, রাস্তাটাও ভালো না, টোটোওয়ালার দোষ নেই। তো আমি ভদ্রমহিলার সাথে বেসিক্যালি একদমই মুখ লাগাইনি, কারণ ভদ্রমহিলাকে বলার হলে অনেক কিছুই বলার থাকতো। আমি মানে সারাক্ষণ টোটোতে এসছেন, ওনার মেন উদ্দেশ্য ছিল উনি ময়দানে যাবেন এবং উনি খুব যথেষ্ট সাজগোজ করে বেরিয়েছিলেন। উনি হয়তো কোথাও যাবার জন্য তাড়াহুড়ো করে ময়দান যেতে চাইছিলেন এবং সেই কারণেই বারবার টোটোওয়ালাকে সাপোর্ট করাটা ওনার দেখলাম বেশি হয়ে গেছে। তো টোটোওয়ালা তখন বলছে যে এই আপনাদের এরকম ব্যবহারের জন্যই আমরাও নোংরামিটা করতে বাধ্য হই। তো আমি তখন এটাই বলেছিলাম যে একজন নোংরামি করলো, মানে একজন আপনার সাথে এই ব্যবহারটা করলো, সে 8-9 বছরের বাচ্চা নিয়ে বসলো, বললো যে কোলে নিয়ে বসবো এবং আমি 10 টাকাই ভাড়া দেবো, তার জন্য আপনি সবার সাথে এই একই ব্যবহার করছেন, এটা খুব স্বাভাবিক। তো যতক্ষণ টোটোটা চালালো ততক্ষণ উনি ওনার দিকটা বলতে চাইলেন। আমি দেখলাম যে উনি যথেষ্ট অভদ্র, অশিক্ষিত এবং এমনই একটা পরিবার থেকে বিলং করেছেন যে সেখানে শিক্ষা দীক্ষার কোনো, মানে অন্যজন কী কথাটা বলল বা সেটা শুনে কি রিয়্যাক্ট করা উচিত, কি বলা উচিত, সেইটুকু ওনার বোধবুদ্ধি একদমই নেই। উনি বেসিক্যালি, আমার ব্যক্তিগত যদি রায় হয়, উনি মানুষের পর্যায়ে পড়েন না। এবং এই কারণেই আমি বলতে পারি যে যারা এই কথাটা, মানে এই কথাগুলো বলার উদ্দেশ্য এইরকমই যে এই মুহূর্তে যারা আমার মতো সিচুয়েশানে আছো, যে প্রেগনেন্সি টাইমে চলছে, শুধু প্রেগনেন্ট বলে নয়, মানে শুধু মহিলা বলে নয়, ছেলেদের ক্ষেত্রেও বলবো যে যারা অসুস্থ, হয়তো ডাক্তারের কাছে যাওয়ার দরকার পড়েছে বা টোটোটাই ট্রাভেল করাটা সুবিধে, তো তাদের ক্ষেত্রে বলবো যে হ্যাঁ, টোটোয় ওঠো, টোটোয় না উঠলে তো উপায় নেই, কিন্তু যদি তোমার সাথেও এই জিনিসটা ঘটে থাকে বা তোমাদের সাথেও এই জিনিসটা ঘটে থাকে, প্রোটেস্ট করো।
আমিও যেটুকু সম্ভব হয়েছে, মানে টোটোটা এতটা জার্কিং করেছে, আমার খুব বেশি ওনার সাথে কথা বলা সম্ভব হয়নি। যতটা সম্ভব পেরেছি আমি ওনাকে ভদ্র ভাষায় বুঝিয়ে বলার চেষ্টা করেছি। ওনার দেখলাম সেটায় কোনো তাপ উত্তাপ নেই, তথাপি আমি আমার মতো করে বলেছি। তো উনি সেটা বুঝতে পারেননি বা পরে বুঝেছেন, আমার দেখার দরকার নেই, কারণ আমি ওনাকে মানুষ বলে গণ্য করছি না। এবং তারপর বলতে পারি যে তোমরা যারা টোটোয় ট্রাভেল করছো, প্রোটেস্টটা করো। আর পাশে যদি এরকম অসহনশীল বা সহানুভূতিহীন কোনো মহিলাকেও দেখো, যেটা আমি পেয়েছিলাম, যে একটা 40 ঊর্ধ্ব মহিলা যিনি কনস্ট্যান্ট টোটোওয়ালাকেই সাপোর্ট করে গেলেন কি না তিনি যাতে হাওড়া ময়দান অবধি তাড়াতাড়ি পৌঁছতে পারেন। তো সেই কারণে সেরকম যদি পাশে কোনো প্যাসেঞ্জার পাও, তাকেও তার যোগ্য জবাবটা দিও। কারণ আমিও তাকে এই কথাটাই বলে এসেছিলাম যে মানুষের মতো দেখতে হলেই হয় না, মানুষটাও হতে হয়, মান আর হুঁশ এই দুটো জ্ঞানও থাকতে হয়। এটা গেল একটা ব্যাপার। এটা মানে মানুষ এত বেশি হিংসাত্মক মনোবৃত্তি হয়ে যাচ্ছে যে কিছু মানুষের ক্ষেত্রে সত্যিই অসুবিধে হয়ে যাচ্ছে। মানে এখন যেন মনে হচ্ছে এর থেকে বোধহয় পৃথিবীটা ধ্বংস হয়ে আবার নতুন করে তৈরি হলে সব থেকে বেস্ট হবে। অন্তত কিছু মানুষের এই হিংসাত্মক রূপটা পুরো বিলীন হয়ে যেত, তাতে কিছু ভালো মানুষ চলে গেলে কোনো অসুবিধা নেই। ও মিলেমিশেই, যেমন মিলেমিশে পৃথিবীতে আছে যে হিংসাত্মক মনোবৃত্তি এবং ভালো মানুষ যেমন মিলেমিশে আছে, তো সেরকম মিলেমিশেই চলে যাবে, কোনো অসুবিধা। এটা গেল প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ, সব থেকে ইম্পর্টেন্ট কারণ, এটা তো গেল কি বলবো, একটা মানসিক সহানুভূতিহীন কিছু মানুষের কথা, তাদের ব্যবহার। এবার আসি সবথেকে দরকার, এই মুহূর্তে সবথেকে দরকারি কথাটা। এই মুহূর্তে সবথেকে দরকারি কথা কি, চারদিকে যা হয়ে আছে, মেডিকেল সিস্টেমটা যেরকম হয়ে আছে, সেই জায়গা থেকে বলবো প্রত্যেকে ভীষণ কনসাস হয়ে যাও। এই কারণেই বললাম, সচেতন হতে এই কারণেই বলছি, যেদিন আমার ইঞ্জেকশনটা দেওয়ার কথা থাকে আমি হাওড়া হসপিটাল পৌঁছই, ডাক্তার দেখাই, ব্লাড টেস্টের রিপোর্টগুলো দেখাই, এবং ডাক্তার বলে যে সেই ডিপার্টমেন্টে ইঞ্জেকশনটা দেওয়া হয় না, সেটা লেবার রুমে দেওয়া হয়। এবং ডাক্তার দেখানোর পর ডাক্তার রেফার করে দেয় যে লেবার রুমে আমি যেন চলে যাই। তো আমার মা আমাকে নিয়ে লেবার রুমে যায়। লেবার রুমে গিয়ে দাঁড়িয়ে আছি প্রায় মিনিট 5-7। ওরা দাঁড়াতে বলে, তো ওরা নিজেদের মধ্যে আলোচনা করে যে কোথা থেকে ইঞ্জেকশনটা দেওয়া হবে। তো যেখানে বাচ্চা হওয়ার আগে বা বাচ্চা হওয়ার পরে ভর্তি রাখা হয়, বাচ্চা সমেত মাকে ভর্তি রাখা হয়, সেই জায়গায় ওদের কিছু রেজিস্ট্রেশন নাম্বার হয় বা নাম, এই সবগুলো খাতায় তুলে তারপর সেই ভ্যাকসিনটা, মানে সেই ইঞ্জেকশনটা দেওয়া হয় পেশেন্টকে। এবার যথারীতি ওরা আমাকে বলে যে হ্যাঁ ওদিকের রুমে চলে যান, ইশারা করে বলে যে এই রুমটা থেকে ইঞ্জেকশনটা দেওয়া হবে। আমি যাই, এবং যাওয়ার সাথে সাথে একজন সিস্টারকে বেরিয়ে আসতে দেখে আমি সিস্টারকে কাগজটা দেখিয়ে বলি যে এই ইঞ্জেকশনটা আমাকে লেবার রুম থেকে এখানে নিতে আসার জন্য বলা হলো। ঠিক আছে একটু দাঁড়ান, আমি জিজ্ঞাসা করে বলছি। তো যে সময়টা আমি ইঞ্জেকশনটা নিতে যাই সেই সময়টা ভিজিটিং আওয়ার্স ছিল, যথেষ্ট ভিড়ও ছিল, মানুষের ধাক্কাধাক্কিতে আমি একটু পেছন দিক করেই দাঁড়াই। এবার উনি বেশ খানিক্ষণ প্রায় 10 মিনিট পর আমাকে এসে বলে যে না, এই ইঞ্জেকশনটা এখানে নয়, আপনি ওপিডিতে চলে যান। আমি বললাম ওপিডিতে এটা দেওয়া হয় না, ওদের ডিপার্টমেন্টে নেই। ওখান থেকেই ডক্টর আমাকে লেবার রুমে যেতে বলেছিল, আর লেবার রুম থেকে আমাকে এখানে আসতে বলা হয়। বললো তাহলে লেবার রুমে আরেকবার যান। প্রায় এই জিনিসটা চলে আমার সাথে 3 থেকে 4 বার। আমি একবার লেবার রুম টু ওই যেখানে ভর্তি থাকে, অ্যাডমিট থাকে সবাই, ওই রুম অবধি 3 থেকে 4 বার জাস্ট যাতায়াত করি। আমার মাও আমার সাথে সাথে যাতায়াত করছে। তো লাস্টে আমি ফেড আপ হয়ে গিয়ে লেবার রুমে গিয়ে, আমি যেহেতু গার্জেনকে সামনে দাঁড়াতে দেয়নি রুমের সামনে, তো ফেড আপ হয়ে গিয়ে ওদেরকে বলি যে কী চাইছেন আপনারা, আমাকে একটা পেশেন্টকে আপনারা 10 বার এদিক ওদিক করছেন কেন, আমি কি ফুটবল? তো ওরা তখন রেগে গিয়ে বলে আপনি বসুন এখানে। আমি বসলাম। তো বসার পর ওরা নিজেদের মধ্যে কথা বলে, এই ইঞ্জেকশনটা আমি শুনতে পাচ্ছি সেই কথাগুলো, যে এই ইঞ্জেকশনটা আমরা কেন দেব, ওদের খাতায় আমাদেরকে রেজিস্ট্রেশন করাতে হয়, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হয়, নাম তুলতে হয়, লেন করে করে আনতে হয় ইঞ্জেকশনটা, আমরা কেন করব। তখন আমার মনে মনে একটাই কথা মানে মনে আসে আর কি, যে তাহলে
আপনারা করবেন না তো আপনারা ডিউটিতে আছেন কেন, আর কারা করবেন? তখন একজন একটা সিনিয়র নার্স, তিনি একটা জুনিয়র নার্সকে ডেকে আমার নাম আর একটা রেজিস্ট্রেশন নম্বর লিখে দিয়ে আমাকে বলে, জুনিয়র নার্সটাকে বলে তুই সঙ্গে করে নিয়ে যা আর ইঞ্জেকশনটা তুই দিয়ে দে, ওখানে ওদের রেজিস্ট্রেশন নম্বরের খাতায় তুলে দিয়ে দে, কারণ উনি কতক্ষণ বসে থাকবেন, এভাবে হ্যারাস করার কোনো যুক্তিই হয় না একটা পেশেন্টকে। তো আমাকে সঙ্গে নিয়ে যায়। এই জিনিসটা করতে করতে প্রায় আধ ঘন্টা টাইম চলে গেছে অলরেডি। আমাকে সঙ্গে নিয়ে যায় এবং ওই জুনিয়র নার্সটা যখন ওদের খাতায় গিয়ে নাম, রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু তোলে, তো ফ্রিজের মধ্যে ইঞ্জেকশনটা রাখা ছিল, সেটা নিয়ে আসে। এবার তারই মাঝে আমাকে ওখানকার সিস্টার বলে, ডিউটিরত সিস্টার, যে আপনি একটা বেডে গিয়ে বসুন, আমি ইঞ্জেকশনটা গিয়ে দিয়ে দিচ্ছি। তো আমি মোটামুটি দেখলাম সবকটা বেডই প্রায় ভর্তি, আর যে বেডটা ফাঁকা সেটা বসার মতো অবস্থা একদমই নেই। এখন সরকারি হসপিটালে নেহাত কুকুর বেড়ালটা চড়ে না, কিন্তু হ্যাঁ, খুব যে পরিষ্কার ব্যাপারটা সেটাও বলা চলে না। তো আমি না বসে ওখানেই কী কারণে দাঁড়িয়েই আছি, মানে কপাল ভালো হয়তো দাঁড়িয়েছিলাম। যখন ওই জুনিয়র সিস্টারটা ইঞ্জেকশনের বক্সটা নিয়ে আসে, সেটা ডেট ওভার হয়ে গেছে, এবং সেটা যখন ওই আরেক ডিউটিরত সিস্টারকে দেখানো হয়, ওই রুমে ডিউটিরত সিস্টারকে, সে আমার চোখে চোখ পড়ে গিয়ে হাতের মধ্যে লুকিয়ে নিয়ে বলে এটা নয়। আমি না তার দিকে তাকিয়েই থাকি, আমি চোখ সরাইনি। তারপর ফ্রিজ থেকে আবার ওই সেম ইঞ্জেকশন, কিন্তু যেটা ডেট ওভার হয়নি, সেই ইঞ্জেকশন নিয়ে আসে, এবং যখন নিয়ে এসে দেখায়, বলে হ্যাঁ এটা ঠিক আছে। তো আমি তখন তাকে প্রশ্ন করি, এটা আবার ডেট ওভার হয়ে যায়নি তো? তো সে না দেখে নিন বলে আমাকে দেখিয়ে দেয়। তো দেখলাম যে না, ডেট ওভার হয়নি। যদি আমি ওই জায়গায় না থাকতাম, যদি আমি সত্যিই বেডে গিয়ে বসে পড়তাম, না জানি হয়তো আমার চোখে চোখ যদি না পড়তো ওই সিস্টারটা, না জানি হয়তো ওই ডেট ওভার হয়ে যাওয়া ইঞ্জেকশনটাই আমি পেয়ে যেতাম। এবং যখন বেডে জায়গা হয়নি, ইঞ্জেকশনটা দেবে বলে রেডি করে এনেছে, যে টুলটায় আমাকে বসতে দেবে, সেই টুলটা যথারীতি টলবল করছে। মানে একজন প্রেগনেন্ট মা যদি সেখানে বসে এবং যদি পড়ে যায়, সম্পূর্ণ দায়টা কিন্তু তাদের হওয়া উচিত, কিন্তু কিছু করার নেই। আমাকে বলছে যে আপনি একটু সাবধানে দেখে শুনে বসুন, টুলটা না একদম ঠিক নেই, সবকটা টুলই খুব খারাপ হয়ে গেছে। আমি আর কিছু বলিনি, আমি শুধু দেখলাম ইঞ্জেকশনটা ঠিকঠাক আছে কি না। তো দেখলাম ডেটটা ঠিকঠাক আছে। ইঞ্জেকশনটা আমার সামনেই ভাঙলো, মানে ওই শিশি, এইটুকু ছোটো শিশিটা আমার সামনেই ভাঙলো, নতুন ইঞ্জেকশন, এবং আমাকে ইঞ্জেকশনটা দিল। তো এক্ষেত্রে বলতে পারি যে প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, শুধু একা প্রেগনেন্ট মাদার এদের ক্ষেত্রে না, যারা সরকারি হসপিটালে থাকছেন, কোনো না কোনো কারণবশত থাকতে হচ্ছে, প্লিজ এই জিনিসগুলো একটু দেখে নিন। তারা যে ইঞ্জেকশনটা ব্যবহার করছে, তারা যে স্যালাইনগুলো ব্যবহার করছে, সেগুলো কোনোভাবে ডেট ওভার হয়ে যায়নি কি না, প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে নাটিয়ে দেখে নিন। সরকারি হসপিটাল এর মানে এই নয় যে আপনার দেখার অধিকার নেই, কারণ আপনি ভোট দিয়ে সরকারকে এনেছেন, এবং সরকার আপনার সাথে আপনাকে সেই কি বলবো, সার্ভিসটা দিচ্ছে কি না সেটা দেখার অধিকার আপনার যথেষ্ট পরিমাণে আছে। এবং আমি চাইবো প্রত্যেকে সচেতন থাকুন। আপনি যদি নাও দেখতে পারেন, আপনাদের বাড়ির লোকের ক্ষেত্রে সেখানে থাকুন, যতই ওরা সরিয়ে দিক, তাড়িয়ে দিক, সেখানে থাকুন, বাড়ির লোককে বলুন চেক করে দিতে। কারণ আজ যেটা আমার সাথে ঘটতে চলেছিল, হয়তো ঘটে যেতে পারতো আমি সেই জায়গা থেকে সরে গেলে, যেহেতু গার্জেন মানে আমার মাকে সামনাসামনি থাকতে দেওয়া হয়নি, আমি একা গেছিলাম, আমি যদি সরে যেতাম, যেটা আমার সাথে ঘটে যেতে পারতো, সেটা কিন্তু হয়তো অনেকেরই সাথে ঘটছে, তারা জানতেই পারছে না। তো সেই কারণেই আমি বলছি, খুবই সচেতন হব। কিছু অসহনশীল, সহানুভূতিহীন মানুষের থেকে সচেতন থাকুন, দূরত্ব বজায় রাখুন। তাতে 4টে কুকুর বেড়ালকে রাস্তায় আপনি বিস্কুট খাওয়ান, দেখবেন অনেক বেশি সহানুভূতিশীল ওরা, অনেক আপনাকে পরের দিন দেখলে ল্যাজ নাড়াবে। আপনি বিস্কুট দিন চাই না দিন, আপনাকে দেখলে এইটুকু ভদ্রতা ওরা দেখাবে। কিছু মানুষ আছে অভদ্রতার চূড়ান্ত সীমায় গিয়ে পৌঁছে গেছে, আর
হয়তো ওই আমি টোটোর মধ্যে যে মহিলাকে, যেমন মহিলা যাত্রী সঙ্গীকে পেয়েছিলাম, হয়তো এরকম কিছু মহিলার জন্যই আমাদের রাজ্যে এই অভয়া এইসব কাণ্ডগুলো বেশি ঘটছে অন্যান্য রাজ্যের থেকেও। অন্যান্য রাজ্যেও নিশ্চয়ই ঘটছে, কিন্তু আমাদের রাজ্যে একটু বেশিই ঘটছে, এবং ঘটানোর পরেও যারা ঘটাচ্ছে তারা বুক ফুলিয়ে মহানন্দে ঘুরে বেড়াচ্ছে। আর মেডিকেল স্ক্যাম এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, সেই জায়গা থেকে বলবো অনেক বেশি সচেতন হতে হবে, এবং আমাদেরকেই সচেতন হতে হবে। এখানে কিচ্ছু করার নেই। দ্যাটস অল। আজ এই অবধি। বাই বাই। থ্যাংক ইউ।